আসসালামু আলাইকুম, শারমিন লীনা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশকে সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতাদের বৈঠকে রাষ্ট্রদূত বার্নার্ড স্পানিয়ে এরকম সহায়তা দেওয়ার কথা বলেছেন। বৈঠক শেষে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সাথে ইইউর যে ফ্রেমওয়ার্ক চুক্তি আছে তার আলোকে দুই দেশের সহযোগিতা আরও কিভাবে বাড়ানো যায় সে বিষয়েও বিএনপির সাথে আলোচনা হয়েছে বলে জানান আমির খসরু। এই যে এতগুলো টাকা যে বিদেশে পাচার হয়েছে, যে $100 বিলিয়ন উপরে যেটা বিভিন্ন সোর্স থেকে যেটা বলা হচ্ছে, যে এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমরা সাজেস্ট করেছি এটা আমরা সবাই মিলে একসাথে কাজ করতে হবে এটার উপরে, এবং তারা সহযোগিতা করতে এই ব্যাপারে রাজি আছে। কোটা আন্দোলনে আহতদের পুনর্বাসন করতে হাসপাতালগুলো থেকে তথ্য সংগ্রহ করা শুরু হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি এমন কথা জানিয়েছেন। এই সময় ঢাকা মেডিকেলে ভর্তি আহতদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি সুচিকিৎসার দেওয়ার নির্দেশনা দেন উপদেষ্টা। বলেন, যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করা ছাড়া আর কিছু করতে পারবে না সরকার, তবে আহতদের পুনর্বাসনে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে সরকার এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে দুটি চোখ হারাতে বসেছেন বেসরকারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ আইইউবির বিবিএ পাশ করা শরীফুল ইসলাম মিরাজ। বর্তমানে গ্রামের বাড়ি চুয়াডাঙ্গায় আছেন তিনি। দ্রুতই তাকে বিদেশে পাঠানোর পরামর্শ চিকিৎসকদের। চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিকুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। দৃষ্টিশক্তি হারিয়ে যেতে বসলেও আত্মবিশ্বাস একটু কমে যায়নি মিরাজের। তার বিশ্বাস, দেখতে পারবেন নতুন স্বাধীনতার সূর্য। রাজধানীর বেসরকারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ আইইউবি থেকে কিছুদিন আগে গ্র্যাজুয়েশন শেষ করেছেন মিরাজ। তার ইচ্ছে ছিল লেখাপড়া শেষ করে পরিবারের হাল ধরার, কিন্তু চোখের আলো যেন নিভে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে সব স্বপ্ন। ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল সহ দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা দুটি চোখের অপারেশন করলেও তেমন উন্নতি হয়নি। তাই চিকিৎসকদের পরামর্শ দ্রুত বিদেশে পাঠাতে হবে। দুই চোখেই গুলি লাগে, এক চোখের বাম চোখের কোনায় শিরে, এই চোখে আমি সারা জীবন ঝাপসা দেখব, এবং ডান চোখে আমার এখনো বুলেট আছে, এবং এই বুলেটটা এমন এক জায়গায় আছে সেটা হচ্ছে রেটিনার সামনে। বাংলাদেশের ডাক্তার বলছে রেটিনা ছিঁড়ে গেছে, আপনি আর কখনো দেখতে পাবেন না। উন্নত চিকিৎসা লাগবে, এবং উন্নত চিকিৎসার জন্য যে বিপুল অঙ্কের টাকা লাগবে, এই টাকা আমার ফ্যামিলি বহন করতে পারবে না। ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত পরিবার চাইলেন সহায়তা। আমি বেসরকারি ভার্সিটিতে পড়াইছি কত কষ্ট করে, এখন সেই ছেলে চোখে দেখতে পাচ্ছে না। আমি এখন কি করব? এখন বাইরের দেশে পাঠানোর একটা চিন্তা ভাবনা আছে। গত 19 জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর আরামবাগ এলাকায় পুলিশের শটগানের গুলিতে আহত হন মিরাজ। তার শরীরে প্রায় অর্ধশত ছররা গুলির মধ্যে কয়েকটি ছররা গুলি লাগে তার দুটি চোখে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। বৈষম্যের বিরুদ্ধে পথে নেমেছেন সাভারে ঢাকা ইপিজেডের শ্রমিকরা। শ্রমিক বিক্ষোভের মুখে বন্ধ হয়ে গেছে সবকটি কারখানার উৎপাদন প্রক্রিয়া। পাশাপাশি শ্রমিক অবরোধের মুখে বন্ধ রয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। সাভারে আশুলিয়ায় ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে শতভাগ বিদেশি এবং যৌথ বিনিয়োগ এবং শতভাগ দেশীয় বিনিয়োগের প্রতিষ্ঠিত ৮৬টি শিল্প কারখানায় কাজ করেন লক্ষাধিক শ্রমিক। কর্মস্থলে বঞ্চনা এবং বৈষম্যের প্রতিবাদে গত ৩ দিন ধরে উত্তেজনা বিরাজ করছে এই শিল্পাঞ্চলে। তাদের দাবি, দেশের ইপিজেডগুলোতে ৬০ বছরের ওপরে যে ৩০% লোক কাজ করে, নতুন কর্মসংস্থান তৈরিতে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠাতে হবে।
দর্শক, মাঙ্কিপক্স ভাইরাস বিষয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ বিভিন্ন বন্দরে সতর্কতা জারি করা হয়েছে। এই বিষয়ে জানতে যাচ্ছি হিলি স্থলবন্দরে, সেখানে আছেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল, মাঙ্কিপক্স বিষয়ে হিলিতে কি ধরনের সতর্কতা জারি করা হয়েছে? আপনি খবরে যেমনটি বলছিলেন, সম্প্রতি বিশ্বের কয়েকটি দেশে যেমন আপনার কেনিয়া, সুইডেন, উগান্ডা এবং আপনার পাকিস্তানেও এই ভাইরাসটি মাক্সিপক্স ছড়িয়ে পড়েছে। সেই হিসাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু আপনার সতর্কতা জারি করেছে। কিন্তু আমাদের হিলি চেকপোস্ট দিয়ে এই চেকপোস্টের মাধ্যমে কিন্তু ভারত, বাংলাদেশে পাসপোর্ট যাত্রীরা যাতায়াত করে, এমনকি আপনার এখানে নেপাল, ভুটানেও কিন্তু যাতায়াত হয় এই পথ দিয়ে। তো আমরা যেটা দেখেছি এখানে কিন্তু কোনো সতর্কতামূলক ওইভাবে যে মেডিকেল টিম স্থাপনের যে বিষয়টি ছিল সেটা কিন্তু আমাদের চোখে পড়েনি। শুধুমাত্র আমি ইমিগ্রেশন শেখ আশরাফুলের সাথে কথা বলেছি, উনি বলেছেন যে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ যাওয়ার ক্ষেত্রে যদি অসুস্থ বোধ করেন, যেমন হতে পারে জ্বর, মাথা ব্যথা, আপনার ফুসকানি, এই টাইপের যদি কোনো লক্ষণ থাকে, তাহলে উনি বলছেন যে স্বাস্থ্য কর্তৃপক্ষ তাকে বলছেন যে এই বিষয়টি মানে কি জানানোর জন্য। কিন্তু আসলে আমরা যেটা দেখেছি যে এই পথ দিয়ে প্রায় কয়েকশো লোকজন যাতায়াত করে এই হিলি ইমিগ্রেশন চেকপোস্টে। এখানে ইমিগ্রেশন সতর্কতা অবলম্বন করেছে, কিন্তু আসলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এখানে মেডিকেল কোনো টিম এখনো বসানো হয়নি। না, জানছিলাম হিলি স্থলবন্দর থেকে মাঙ্কিপক্সের খবর। দেশে আমদানিকৃত ভোগ্য পণ্যের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ স্থবিরতা কাটিয়ে এখন জমে উঠতে শুরু করেছে বেচাকেনা। দর্শক, এই বিষয়ে জানাচ্ছেন আমাদের সহকর্মী আরিজ আহমেদ। আরিজ, খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? আমরা জেনেছি যে বেচাকেনা কিন্তু বেশ জমে উঠেছে, তো কি তথ্য আছে আপনার কাছে এই বিষয়ে? লীনা, চট্টগ্রামের খাতুনগঞ্জে ভারতের পাশাপাশি পাকিস্তান, চীন এবং মিশর থেকে বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে এবং সেই কারণে যে আমদানি পেঁয়াজের বাজার আস্তে আস্তে কমতে শুরু করেছে। আমরা আজকে যেটা দেখেছি, ভারতের পেঁয়াজ এবং দেশীয় পেঁয়াজের দাম 92 থেকে 93 টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে 98 টাকায় বিক্রি হয়েছিল প্রতি কেজি। এছাড়া যে পাকিস্তান এবং চীন থেকে যেই সব পেঁয়াজ আমদানি হয়েছে সেগুলো 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, 60 এবং 70 টাকার মধ্যে। এছাড়া আদা এবং রসুনের দামও কমতে শুরু করেছে, এমনটি জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। আপনি জানেন যে বাংলাদেশে যে অচলাবস্থার শুরু হয়েছিল, সেই কারণে ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে যাবে এমন একটা আশঙ্কা এবং গুজবের কারণে হঠাৎ করে দেশীয় বাজারে পেঁয়াজের মূল্য বেড়ে গিয়েছিল। সেই কারণে ব্যবসায়ীরা চীন এবং পাকিস্তান এবং মিশরের থেকে বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে। সেই কারণে বাজার এখন স্বস্তির দিকে ফিরেছে, এমনটি জানিয়েছেন ব্যবসায়ীরা। আর দেশে বর্তমানে 22 থেকে 26 লাখ মেট্রিক টন পেঁয়াজের যে চাহিদা আছে, চাহিদার বিপরীতে অর্ধেকের বেশি দেশে উৎপাদিত হয় এবং 8 থেকে 9 লাখ মেট্রিক টন পেঁয়াজ প্রতিবেশী দেশ থেকে আমদানি করা হয় এবং এই আমদানি করা পেঁয়াজ নিয়ে আসলে দামের ঊর্ধ্বগতি এবং নিম্নগতিটাই পরিলক্ষিত হয় বেশিরভাগ কারণে। এছাড়া চট্টগ্রামে আজকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে, সেই কারণে ক্রেতার সংখ্যা কিছুটা কম, এমনটি জানিয়েছেন ব্যবসায়ীরা। লীনা, এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজারের সর্বশেষ খবর। টানা বৃষ্টিতে চট্টগ্রাম শহরে নিম্নাঞ্চলে তৈরি হয়েছে জলাবদ্ধতা, এতে সংশ্লিষ্ট এলাকার মানুষজন পড়েছেন ভোগান্তিতে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল 9টা পর্যন্ত শেষ 24 ঘন্টায় 112 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়। এদিকে নগরীর কাতালগঞ্জ সহ নিচু এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা, এতে পথচারী, শিক্ষার্থী, অফিসগামীদের ভোগান্তিতে পড়তে হয়। পানির কারণে সড়কে তৈরি হয়েছে গণপরিবহন সংকট। এই সুযোগে দ্বিগুণ ভাড়া আদায় করছে রিকশা ও সিএনজি চালিত অটোরিকশা চালকরা।
কুমিল্লা দক্ষিণ উপজেলার কোটবাড়ি এলাকায় ছাত্র আন্দোলনে মাসুম মিয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক সংসদ বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সিটি মেয়র তাহসিন বাহার সহ ৬২ জনের নাম উল্লেখ করে ৪০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতরাতে নিহতের স্বজন আব্দুল হান্নান বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি দায়ের করেন। ৪ আগস্ট কুমিল্লার উত্তর রামপুরের শাহিন মিয়ার ছেলে মাসুম মিয়া কুমিল্লার সদর দক্ষিণ থানা কোটবাড়ি বিশ্ব রোডস্থ নন্দনপুরে শিক্ষার্থী ও আওয়ামী লীগ ছাত্রলীগের সাথে সংঘর্ষে নিহত হন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূঁইয়া। বাফুফের প্রধান হিসেবে কাজী সালাউদ্দিনের ব্যর্থতা দেশে ফুটবলকে আরও পিছিয়ে দিয়েছে বলে মনে করেন সাবেক ফুটবলার আলফাজ আহমেদ ও শফিকুল ইসলাম মানিক। এছাড়াও বাফুফে কাউন্সিলরদের সীমাহীন দুর্নীতি ফুটবলের উন্নতির অন্তরায়ে কাজ করেছে বলে মত দিয়েছেন সাবেক ফুটবলাররা। তাই অলীক স্বপ্ন নয়, বাস্তববাদী পরিকল্পনা করে দেশের ফুটবলকে এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন তারা। রিপোর্ট নিলয় মজুমদারের। আমার কথাটা ছিল যে আমি একটা ড্রিম নিয়ে নামছি 2022 সালে আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারি নাকি। 2008 সালে প্রথমবারের মতো ফুটবল প্রধানের দায়িত্ব নিয়ে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছিলেন 2022 সালে কাতার বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ খেলা তো দূরের কথা, বরং দায়িত্বের 16 বছর পর বাংলাদেশের ফুটবলের অগ্রগতির বদলে হয়েছে অবনতি। সে সময় র্যাঙ্কিংয়ের 174 নম্বরে অবস্থান করা বাংলাদেশের বর্তমান র্যাঙ্কিং 184। ফুটবলে এমন ব্যর্থতার দায় কাজী সালাউদ্দিনকে নিতে হবে বলে মত দিয়েছেন সাবেক ফুটবলাররা। আমাদের দেশে ফুটবলের কোনো ভিত্তি নাই। বিশেষ করে আপনার যদি দেখেন যে কোনো পাইপলাইনে কীভাবে ফুটবল এগিয়ে যাবে, প্রতি বছর কন্টিনিউ শুধু ঢাকার লিগ হয়েছে, কিন্তু সারা বাংলাদেশের ফুটবলটা কিন্তু হচ্ছে না। বাংলাদেশের ফুটবলের প্রথমে একটা ভিত্তি স্থাপন করুক, যাতে এইখান থেকে বাংলাদেশে এই কাজ করে করে হয়তো বাংলাদেশ এক সময় অনেক দূরে যেতে পারবে। সালাউদ্দিন সাহেবের সাথে একটা মিটিং করেছিলাম, ওনাকে বলেছিলাম, উনি বুলশিট করে উড়িয়ে দিল যে এটা আমার ক্লাবগুলোর উপর আমি দায় চাপিয়ে দিতে পারি না। তো এই কথা বললে কিন্তু হবে না। একজন প্রধান ব্যক্তি হয়ে, ফুটবলের প্রধান ব্যক্তি, ক্লাবগুলোকে তার আন্ডারে, ক্লাবগুলোকে তাকে রিকোয়েস্ট করে হোক, যেভাবে হোক গ্রাসরুট লেভেল থেকে ক্লাবগুলোকে তৈরি করা প্লেয়ার আনতে হবে। বাফুফের নির্বাচনকে প্রহসনের সঙ্গে তুলনা করেছেন সাবেক ফুটবলাররা। এছাড়াও আর্থিক অনিয়মের কারণে বাফুফের কর্তা ব্যক্তিরা ফিফা কর্তৃক নিষেধাজ্ঞার কবলে পড়ায় ফেডারেশনের অভ্যন্তরীণ দুর্নীতির চিত্রটি আরও পরিষ্কার হয়েছে বলে জানিয়েছেন তারা। দুর্নীতির দায় মাথায় নিয়ে অবিলম্বে সালাউদ্দিনের পদত্যাগ চেয়েছেন সাবেক ফুটবলাররা। আমি টাকা দিয়ে কাউন্সিলর কিনতে পারছি না, আরেকজন টাকা দিয়ে কাউন্সিলর কিনে ভোটটা নিয়ে নিচ্ছে, এটা কিন্তু একটা বিরাট বৈষম্য। সালাউদ্দিন সাহেব এই সাহস করে এই কথাটা বলছে। কাউন্সিলররা আছেন তার, যেহেতু বিগত দিনে তাকে এইভাবে দিয়ে আসছে, তারা বোধহয় এবারও এইভাবে দিবে। বাংলাদেশ ন্যাশনাল টিমের ফুটবলের এই অবস্থা যে কোনো পাইপলাইনে কোনো খেলোয়াড় নাই, আপনার ন্যাশনাল টিমে যারা আছে তাদের এগেনস্টে কোনো ব্যাকিং কোনো প্লেয়ার নাই যে তাদেরকে বলবে আমরা তোমাদের পিছে দাঁড়িয়ে আছি, আমরা খেলবো ন্যাশনাল টিমে। তো আসলে এই গত 15 বছর ধরে কিন্তু জাতীয় দলের অবস্থা একই ধরনের। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ নয়, বরং পরিকল্পনায় ধারাবাহিকতা থাকলে দেশের ফুটবলে উন্নয়ন সম্ভব বলে মনে করেন সাবেক ফুটবলাররা। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।